বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মুখে সপাটে চড় মারল ইরান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সপাটে চড়। আয়াতুল্লাহ আলী খামেনির দেশ কাউকে যে আর ভয় পায় না তারই প্রমাণ দিয়েছে এবার দেশটি। আইএই এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। চলুন তাহলে জেনে নেই কিভাবে ট্রাম্প নেতানিয়াহুকে টক্কর দিচ্ছে ইরান। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি 12 অক্টোবর এই তথ্য নিশ্চিত করেছেন। 12 অক্টোবর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা আইএই এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক, আমরা আবার চুক্তিতে ফিরে যাব। 1968 সালে আইএই এর সঙ্গে নন প্রলিফারেশন অ্যাক্ট বা এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠীর শাসন ক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহলভি তখন ইরানের রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন। আইএই এর সঙ্গে এনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং আইএই কে সহযোগিতা করবে। জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএই এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়। গত 6 জুন আইএই এক বিবৃতি জানিয়েছিল, ইরানের কাছে বর্তমানে 400 কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে। এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান 60%। এই বিশুদ্ধতা যদি 90% উন্নীত করা যায় তাহলে অনায়াসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। আইএই এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় 12 জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান দ্য রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন, জাতিসংঘের পরমাণু সংস্থার বিবৃতিতে আমলে নিয়ে এই অভিযান শুরু হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর তেহরান সফর এবং পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সংলাপের আগ্রহ জানায় আইএই। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়, ইরান সংলাপের জন্য প্রস্তুত এবং আইএই এর প্রতিনিধি দল তেহরানে সফর করতে আসতে পারেন। পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো তাদের দেখাতে তেহরান বাধ্য থাকবে না। এরপর গত সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাকচি। বৈঠকে জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে ইরানকে আহ্বান জানান এই 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ইরান তার অবস্থানে অনড় থাকায় সেই আহ্বান ব্যর্থ হয়। এদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরের শেষের দিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। 12 তারিখের সাক্ষাৎকারে আরাকচিকে প্রশ্ন করা হয়েছিল, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ফের বৈঠক করবেন কিনা। এমন এক প্রশ্নের জবাবে আরাকচি বলেন, আমরা তার প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোনো ভিত্তি নেই। এখন কি অপেক্ষা করছে ইরানের জন্য? ইরানকে কি ছেড়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি কষছেন যুদ্ধের নতুন কোনো ছক? এবার ট্রাম্পের শান্তি সম্মেলনের মুখে কূটনৈতিক চাপেটাঘাত করলেও ইরান জানিয়ে দিল, ট্রাম্পের শান্তি নাটকের অংশীদার হবে না খামেনির দেশ। শার্ম আল শেখে আলো ঝলমলে শান্তি সম্মেলন আর মঞ্চে ট্রাম্প, হাতে মাইক্রোফোন, মুখে শান্তির বার্তা। কিন্তু ইরান বলছে শান্তি নয়, এটা নিছক চাপের খেলা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুজনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এই নাটকে অংশ নেবেন না। এদিকে যুক্তরাষ্ট্র বলছে বল এখন ইরানের কোর্টে। অন্যদিকে ইরান বলছে তারা আলোচনায় প্রস্তুত, কিন্তু হুমকি আর নিষেধাজ্ঞার মধ্যে নয়। 20টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন গাজা পরবর্তী শান্তি কাঠামো নিয়ে আলোচনায়। মঞ্চে ট্রাম্প ও সিসি আর আমন্ত্রণ পেয়েছে ইরানও, কিন্তু পেজেশকিয়ান সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। আরাকচি বলছেন তারা অংশ নিচ্ছে না কারণ এই সম্মেলনের পেছনে আছে নিষেধাজ্ঞা, হুমকি আর দ্বিচারিতা।
বিশ্লেষকরা বলছেন ইরানের এই প্রত্যাখ্যান শুধু এক কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি এক নৈতিক অবস্থান, যেখানে ইরান বলছে শান্তি চাই কিন্তু সম্মান ছাড়া নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে তারা এখনো আলোচনায় প্রস্তুত, দরজা খোলা আছে। তারা বলছে ইরান যদি আলোচনায় আসতে চায় তাহলে সুযোগ তাদের। ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের জানিয়েছে তারা গাজা চুক্তির পক্ষে, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা, যেখানে বোঝানো হচ্ছে ইরান শান্তি চায় কিন্তু শর্তহীনভাবে। আবার যুক্তরাষ্ট্র বলছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। ইরান বলছে তারা অস্ত্র চায় না, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার। এই দ্বন্দ্বে শান্তি যেন হয়ে উঠেছে এক রাজনৈতিক দর কষাকষির পণ্য। তেহরানের এই আমন্ত্রণ ঘিরে দেখা গিয়েছে বিভক্তি। মডারেটররা বলছেন এটি এক বিরল কূটনৈতিক সুযোগ, হার্ডলাইনাররা বলছেন এটি ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সমান। এই দ্বন্দ্বের মাঝেই ইরান বেছে নিয়েছে নৈতিক অবস্থান, অর্থাৎ তারা অংশ নেবে না, কারণ শান্তি সম্মেলন যদি হয় তাহলে তা হতে হবে ন্যায়ভিত্তিক। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে ইরান কূটনৈতিকভাবে এক শক্ত অবস্থানে আছে। তারা যুদ্ধের পরও বলছে তারা আলোচনায় প্রস্তুত, কিন্তু সম্মান ছাড়া নয়। আর ট্রাম্প তিনি বলছেন যুক্তরাষ্ট্র কাজ করবে ইরানের সঙ্গে, কিন্তু তার ভাষা আর বাস্তবতা যেন দুই মেরুতে দাঁড়িয়ে। এই সম্মেলন ছিল এক সুযোগ, কিন্তু ইরান বলেছে তারা সুযোগ চায় না, তারা ন্যায্যতা চায়। যুক্তরাষ্ট্র বলছে বল ইরানের কোর্টে, ইরান বলছে বল যদি থাকে তাহলে মাঠও সমান হতে হবে। এই মুহূর্তে শান্তির নামে চলছে এক মনস্তাত্ত্বিক চাপ, আর ইরান সেই চাপকে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাসের সঙ্গে। যদি সত্যি শান্তি আসে তাহলে তা আসবে সম্মান, সমতা আর ন্যায়ের ভিত্তিতে, নাটক দিয়ে নয়। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি কেবল এক সম্মেলন প্রত্যাখ্যানের গল্প নয়, বরং এটি এক নৈতিক অবস্থানের বিশ্লেষণ, যেখানে ইরান বলছে তারা শান্তি চায় কিন্তু মাথা নিচু করে নয়। উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র কি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি তৈরি করতে যাচ্ছে? কারণ মার্কিনি যে কোনো অঞ্চলেই উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলটি হামলা চালাতে সক্ষম। এদিকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে উত্তর কোরিয়ার সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চলেছে চীন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ দুই পারমাণবিক শক্তিধর দেশ এক হচ্ছে কেন? এটি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বকে নতুন বার্তা পাঠালো দেশটি। রাশিয়া ও চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতেই হওয়াসং-20 মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর প্রদর্শনী দেখালো উত্তর কোরিয়া। দেশটির তৈরি নতুন এই মিসাইলটিকে উত্তর কোরিয়ার সামরিক বহরের সবচেয়ে শক্তিশালী কৌশলগত পারমাণবিক অস্ত্র হিসেবেই বিবেচনা করছে সমরবিদরা। 11 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার হওয়াসং সিরিজের এই মিসাইলটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো স্থানেই হামলা চালাতে সক্ষম, যার কারণে কিছুটা চাপেই রয়েছে মার্কিন প্রশাসন। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সম্পর্ক আরও জোরদার করার প্রতি মনোযোগ দিয়েছে চীন। এ প্রসঙ্গে কিম জং উনকে চিঠিও পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির প্রতি জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, আমরা ভালো বন্ধু ও ভালো প্রতিবেশী, এই বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে হবে। চলতি বছরের সেপ্টেম্বরেই চীনের বৃহৎ সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কিম জং উন এক কাতারে দাঁড়িয়ে পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক কঠোর বার্তা পাঠায়। বিশ্বব্যাপী মার্কিন প্রশাসনের সাম্রাজ্যবাদ যে শেষ হয়ে আসছে, সে বার্তাই আসে বেইজিং থেকে। আমরা প্রস্তুত,
এই বার্তায় কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। কি করতে যাচ্ছে তুরস্কের সেনারা? গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছাড়ছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এবার কি তাহলে তুরস্কের নেতৃত্বে গাজায় গড়ে উঠবে আন্তর্জাতিক শান্তি বাহিনী, নাকি এটা আবার নতুন কোনো ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের? কারণ গাজার নিরাপত্তা ও মানবিক সহায়তা সহজ করতে উপত্যকাটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু টানা 2 বছর ধরে গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনে মাথা গোজাবার সম্বলটুকুও নেই ফিলিস্তিনিদের। এমন বাস্তবতায় উপত্যকাটিতে নিরাপত্তা বাস্তবায়ন এবং মানবিক সহায়তা জোরদার করতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সিএমসিসি নামে একটি টাস্ক ফোর্স গঠন করবে, যাতে থাকবে যুক্তরাষ্ট্রের 200 জন সেনা। এছাড়াও মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর সদস্যরাও এই টাস্ক ফোর্সের অংশ হবে বলে জানা গেছে। আর সংঘর্ষ এড়াতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথেও সমন্বয় করবে যৌথ এই ফোর্স। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাজায় সেনা মোতায়েন প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, গাজায় শান্তি চুক্তি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদের দায়িত্ব দেওয়া হবে। তারা স্থলভাগে অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সাথে কাজ করবে। কিন্তু গাজায় শান্তি ফিরিয়ে আনতে কি এবার নেতৃত্ব দেবে তুরস্ক? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক জানিয়েছে, গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তুরস্কের সশস্ত্র বাহিনী যে কোনো মিশন গ্রহণ করতে প্রস্তুত। এ প্রসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আর্কতুক বলেছেন, তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকলের কাছেই প্রশংসিত। যে কোনো মিশনের জন্য প্রস্তুত আমাদের বাহিনী। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। তবে গাজা উপত্যকায় ঠিক কবে থেকে মোতায়েন হবে এই যৌথ সামরিক বাহিনী সে প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে 13 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সফরের পরপরই সেনা মোতায়েনের ঘোষণা আসতে পারে। ইরান এখন মিসাইল রপ্তানির পথে, আতঙ্কে আমেরিকা, ইসরায়েল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক সময় যে দেশকে কাটা তারের জন্যও অন্য দেশের উপর নির্ভর করতে হতো, আজ সেই দেশ অন্যদের কাছে বিক্রি করবে মিসাইল। ইরানকে আর কেউ আটকাতে পারবে? ইসরায়েল বা যুক্তরাষ্ট্রর কি হাল করবে ইরান? এমাদ ফাত্তে 110 কাদের সিরিজের ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর রেঞ্জ পৌঁছেছে 2000 কিলোমিটার পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে শাহেদ ও মোহাজেব ড্রোন, যেগুলোর দূরপাল্লায় নিখুঁত আঘাত হানতে সক্ষম এবং বিশ্বের যে কোনো আকাশে গোপনে প্রবেশ করতে পারে। ইরানের সর্বশেষ খাইবার মিসাইল 1650 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, যার গতি ম্যাক 13 পর্যন্ত পৌঁছায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সব অস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের সামরিক স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠছে। সম্প্রতি তেহরান টাইমসের বরাতে জানা যায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, ইরান এখন সম্পূর্ণ আত্মনির্ভর এবং সক্ষম মিসাইল, ড্রোন ও যুদ্ধজাহাজ রপ্তানিতে। তিনি স্মরণ করিয়ে দেন, 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধে দেশটির হাতে কিছুই ছিল না, এমনকি কাঁটাতার পর্যন্ত দিতে অস্বীকার করেছিল পশ্চিমা বিশ্ব। আজ সেই ইরান নিজেই হয়ে উঠেছে প্রযুক্তি ও প্রতিরক্ষার শক্তিশালী কেন্দ্র। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এমনকি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল স্বীকার করেছে, ইরানের শাহেদ ড্রোন এতটাই কার্যকর যে এখন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, এমনকি যুক্তরাজ্য পর্যন্ত এই প্রযুক্তি অনুকরণ করে সস্তা দীর্ঘ পাল্লার UAV তৈরি করছে। অর্থাৎ পশ্চিমাদের চোখে একসময় সন্ত্রাসের কারখানা ছিল যে দেশ, আজ সেই দেশই তাদের প্রযুক্তির শিক্ষক।
যে ইরানকে একসময় অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই ইরান আজ মিসাইল বিক্রি করার পথে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিজেদের মিসাইল সক্ষমতা কতটা বাড়লে আর কি বিপুল পরিমাণ মিসাইলের মজুদ থাকলে ইরান এমন সিদ্ধান্ত নিতে পারে ভাবা যায়। তার চেয়েও বড় কথা, মিসাইল রপ্তানির এই ঘোষণা জানান দেয় ইরান এখন চাইলেই প্রচুর মিসাইল উৎপাদনেও সক্ষম। আপনি যদি এখনো বিশ্বাস করেন যে ইসরায়েল আর আরব দেশগুলো চিরশত্রু, তাহলে আপনার ধারণাটা বদলানোর সময় এসেছে। কারণ সাম্প্রতিক এক চাঞ্চল্যকর ফাঁস হওয়া মার্কিন নথি বলছে, মধ্যপ্রাচ্যে পর্দার আড়ালে চলছে এক গোপন সামরিক আঁতাত। গাজায় যখন যুদ্ধ চলছে, তখনই একদল আরব ও ইসরায়েলি সামরিক কর্মকর্তা মার্কিন ঘাঁটিতে বসে আলোচনা করছেন কিভাবে হামাসের সুড়ঙ্গ ধ্বংস করা যায়, ইরানের ড্রোন ঠেকানো যায় আর গড়ে তোলা যায় একটি যৌথ প্রতিরক্ষা নেটওয়ার্ক। এই তথ্য এসেছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে গত ৩ বছর ধরে ইসরায়েল ও ৬টি আরব দেশ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকমের সহায়তায় গড়ে তুলছে একটি গোপন নিরাপত্তা ও সামরিক কাঠামো। এই কাঠামোতে ইসরায়েল ছাড়াও রয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও জর্ডান। এছাড়া কুয়েত ও ওমানকে সম্ভাব্য অংশীদার হিসেবে দেখা যাচ্ছে। এদের অনেকেই জনসমক্ষে ফিলিস্তিনের পক্ষে কথা বললেও গোপনে ইসরায়েলের সঙ্গে কাজ করছে, আর সেটাই এখন প্রকাশ্যে আসছে। এই বৈঠকগুলো হয়েছে বাহরাইন, কাতার, মিশর, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ফোর্ট ক্যাম্পবেলেও। প্রশিক্ষণের বিষয়ে গাজায় হামাসের টানেল কিভাবে খুঁজে বের করা যায় সেগুলো ধ্বংসের কৌশল আর ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবেলা। সেন্টকমের একাধিক নথিতে দেখা গেছে অংশগ্রহণকারীরা তথ্য আদান প্রদানের জন্য যুক্ত হয়েছে একটি অভিন্ন নেটওয়ার্কে, যেখানে রাডার ও সেন্সরের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছে গোয়েন্দা তথ্য। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্ক তাহলে এত গোপন কেন? কারণ নথিতে স্পষ্ট লেখা এই অংশীদারিত্ব নতুন কোনো জোট নয় এবং সব বৈঠক গোপনীয় থাকবে। অর্থাৎ জনসাধারণের সামনে ফিলিস্তিনপন্থী থাকার ভান, কিন্তু বাস্তবে ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযান ও প্রশিক্ষণ চালানো। এ যেন এক দ্বিচারিতা, যেখানে কথা এক কাজ ভিন্ন। আর এই সমন্বয়ের সবচেয়ে বড় খেলোয়াড় সৌদি আরব। নথিগুলো বলছে সৌদি আরব এই জোটের মধ্যে সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য শেয়ার করেছে। তারা ইসরায়েল এবং আরব অংশীদারদের মধ্যে তথ্য বিনিময় ও পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছে। এই জোটের আওতায় অংশীদার দেশগুলো যুক্ত হয়েছে সেন্টকমের অভিন্ন সিস্টেমে, যেখান থেকে সবাই রাডার, সেন্সর এবং গোয়েন্দা ছবি শেয়ার করে। বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহার উপযোগী করে দেয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই গোপন প্রতিরক্ষা কাঠামো যখন সবচেয়ে প্রয়োজন ছিল, অর্থাৎ ৯ সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময়, তখন তা কোনো প্রতিরক্ষা কার্যক্রম চালায়নি। এটা কি ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত নীরবতা? ইরান কি এবার এমন কিছু বানিয়েছে যা পশ্চিমারা কল্পনাও করেনি? কারণ দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধজাহাজ অন্য দেশে রপ্তানি করতে প্রস্তুত তেহরান। ইরানের এই সামরিক শক্তি কি নতুন ভূরাজনৈতিক যুদ্ধের সূচনা করবে? ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধেই ইরান প্রমাণ করেছে দেশটির সামরিক ও প্রতিরক্ষা শক্তি ঠিক কতটুকু। যখন IRGCর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহর আছড়ে পড়ছিল ইসরায়েলে, তখনই ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছুটে যান মার্কিন প্রেসিডেন্টের দরবারে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য কামনা করেন নেতানিয়াহু। যদিও ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয় ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ভেদ করে ইরান গড়ে তুলেছে নতুন এক সাম্রাজ্য, যার কেন্দ্রে রয়েছে দেশটির বিজ্ঞানীরা। তাদের সহায়তায় ইরান এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোন তৈরি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ প্রসঙ্গে IRGCর নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংশিরি বলেন, আজ আমরা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জাহাজ রপ্তানি করতে পারে এমন দেশগুলোর মধ্যে একটি হতে পেরে গর্বিত। 11 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস।
সাম্প্রতিক সময়ে ইরান দুর্দান্ত গতিতেই এসব সমরাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে শাহেদ 136 মডেলের ড্রোন দিয়ে সহায়তা করার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে। আর এসব সমরাস্ত্রের মূল উপকরণগুলো চীন থেকে আনছে তেহরান, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। যদিও ইরানের সামরিক কর্মকর্তারা বারবার হুঙ্কার দিয়েছে যে কোনো ধরনের বাধাই দেশটিকে সামরিক সক্ষমতা অর্জনে পিছিয়ে রাখতে পারবে না। এদিকে ইরানের বিজ্ঞানীদের তৈরি শাহেদ 136 মডেলের ড্রোনটির উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এখন এই অস্ত্রটি তৈরির দিকে মনোযোগ দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ইরানের শাহেদ ড্রোনের আদলে নতুন ড্রোন তৈরি করছে। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও শোনা যাচ্ছে গর্জন। তেহরান থেকে ছড়াচ্ছে এক নতুন আহ্বান। ইরান বলছে সময় এসেছে ইসলামিক বিশ্বের জেগে ওঠার। প্রশ্ন উঠছে, গাজায় শিশুদের রক্তে লেখা ইতিহাসের পর মুসলিম বিশ্ব কি এবার সত্যিই এক হবে, নাকি আবারও নীরব কূটনীতির দেয়ালে হারিয়ে যাবে প্রতিরোধের চিৎকার? তেহরানের কনফারেন্সের হলে 11 অক্টোবর সন্ধ্যায় এক অগ্নিময় দৃশ্য, যেখানে বিশ্বের 32টি দেশ থেকে আসা প্রতিনিধিরা উঠে দাঁড়ালেন একই স্লোগানে, ফিলিস্তিন একা নয়। সেই মুহূর্তে বাতাসে মিশে যায় 2000 সালের এক শিশুর আর্তনাদ, মোহাম্মদ আল দুররাহ, যে শিশুকে ইসরায়েলি সেনারা ক্যামেরার সামনে গুলি করে হত্যা করেছিল। আজ 2 দশক পর তেহরান সেই শিশুর নামেই আয়োজন করেছে আন্তর্জাতিক ইসলামিক জাগরণ সম্মেলন। এই সম্মেলনে একজন ইরানি কর্মকর্তা জানান, এই সম্মেলন শুধু স্মরণ নয়, বরং এটি প্রতিরোধের এক নবজাগরণ। অষ্টম আন্তর্জাতিক সম্মেলনটি শুরু হয়েছে 11 অক্টোবর সকালে, যেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, লেবানন, তুরস্ক, তিউনিসিয়া, সার্বিয়া, মালয়েশিয়া, জিম্বাবুয়ে সহ আরো বহু দেশের প্রতিনিধি। তাদের সবার কণ্ঠে একটাই প্রতিধ্বনি, আর তা হলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলন শুধু অতীতের শোক নয়, বরং এটি জুন মাসের সেই ভয়াবহ যুদ্ধের প্রতিচ্ছবি, যখন 13 জুন ইসরায়েল শুরু করেছিল ইরানের উপর ব্যাপক বিমান হামলা। এরপর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং হামলা চালায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়, তাও আবার নিউক্লিয়ার হুমকি রুখতে নামের ভুয়া অজুহাতে। 12 দিনের রক্তক্ষয়ের পর 24 জুন ইসরায়েলকে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হতে হয়। ইরান জানে এই যুদ্ধ শুধু মিসাইলের নয়, বরং এটি এক মানসিক যুদ্ধ, এক কূটনৈতিক পরীক্ষা। তেহরানের এই সম্মেলন তারই প্রতীক। বিশ্বের মুসলিম যুব সমাজকে নতুন করে জাগিয়ে তুলতে ইরান বলছে, ইসলামিক জাগরণ মানেই আত্মরক্ষার ঘোষণা। ইরানের পররাষ্ট্রনীতি এখন আরও দৃঢ়, কারণ তারা জানে পশ্চিমা বিশ্বের নীরবতা ফিলিস্তিনের শিশুদের মৃত্যু ডেকে আনে, আর পূর্বের ঐক্যই পারে আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই উদ্যোগ কেবল প্রতিরোধ নয়, বরং ইসলামিক বিশ্বকে এক ছাতার নিচে আনার সূচনা। যখন আরব বিশ্বের বহু দেশ এখনও পশ্চিমা প্রভাবের ঘূর্ণিতে ঘুরছে, ইরান সেখানে ভিন্ন বার্তা দিচ্ছে। যারা গাজায় শিশু হত্যা বন্ধ করতে চায়, তাদের নীরব কূটনীতিতে নয়, সম্মিলিত প্রতিরোধেই আসতে হয়। তেহরানের এই কনফারেন্স হল যেন এক প্রতিরোধের প্রতীক, যেখানে ফিলিস্তিনের পতাকা, শহীদ শিশুদের ছবি আর প্রতিটি বক্তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটি বার্তা, জাগো ইসলামিক বিশ্ব, এখনই সময়। কূটনৈতিক ভাষায় এটি একটি কনফারেন্স, কিন্তু বাস্তবে এটি হলো এক নতুন অধ্যায়, যেখানে তেহরান আবার প্রমাণ করল মধ্যপ্রাচ্যের মানচিত্র কেবল পশ্চিম নয়, এবার লিখবে পূর্বের ঐক্য ও প্রতিরোধের শক্তি। তেহরান বলছে, ইতিহাস বদলাচ্ছে। প্রশ্ন হলো, মুসলিম বিশ্ব কি এবার সত্যি সেই ইতিহাসের পৃষ্ঠা উল্টাবে? প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী দাঁড়াবে গাজার পাশে। তাদের সেনাবাহিনী প্রস্তুত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি রক্ষায়। গাজার আকাশে যেন এবার নতুন আর এক উত্তেজনা। কিন্তু সত্যিই কি মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখা সহজ হবে? জানা গেছে, যুদ্ধবিরতির মাঝে গাজায় শান্তি রক্ষায় কাজ করবে এক বিশেষ টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সে কাজ করার কথা রয়েছে তুরস্কের সেনাবাহিনীরও।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইসরায়েল হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির পর গাজায় যে কোনো শান্তি রক্ষার মিশনে তাদের সেনারা অংশ নেবে। শর্ম এল শেখে মিশরের রিসোর্ট শহরে অনুষ্ঠিত আলোচনায় তুর্কি দলও ছিল। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং যে কোনো দায়িত্ব গ্রহণে প্রস্তুত। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি জানিয়েছেন, তুরস্ক টাস্ক ফোর্সের অংশ হবে, যা অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে, তবে বিস্তারিত ব্যাখ্যা দেননি। এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, একটি দল যার মধ্যে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও কাতার রয়েছে, চুক্তির ধারাগুলি পর্যবেক্ষণ এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবে। এই দেশ শুধুমাত্র মধ্যস্থতাকারী নয়, চুক্তির প্রাসঙ্গিক ধারা বাস্তবায়নেও নজর রাখবে।